নেতাজি সুভাষচন্দ্র বসু আগুনের এক নাম। ভারতের ইতিহাসে অনেক বীর জন্মেছেন, কেউ কূটনীতি দিয়ে, কেউ জ্ঞান দিয়ে, কেউ বা ত্যাগ দিয়ে এই দেশের পথ দেখিয়েছেন। কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের জীবন, ভবিষ্যৎ, আরামায়েশ সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কেবলমাত্র মাতৃভূমির মুক্তির জন্য। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ছোটবেলার শুরু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষ। তার বাবা জানকীনাথ বসু ছিলেন বিখ্যাত আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন ধর্মভক্ত গৃহিণী। সুভাষ ছিলেন তাদের 9 সন্তানের মধ্যে নবম। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন গম্ভীর ও অন্তর্মুখী স্বভাবের। তিনি প্রচুর বই পড়তেন। স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ তাকে খুব গভীরভাবে প্রভাবিত করেছিল। ভেতরে ভেতরে একটা আগুন জ্বলত তার, দেশের জন্য কিছু একটা করার আগুন। শিক্ষাজীবন। সুভাষ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানেই প্রথমবার তিনি ব্রিটিশদের অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এক ব্রিটিশ অধ্যাপক ভারতীয়দের নীচ জাতি বলেছিলেন। সুভাষ প্রতিবাদ করেন এবং কলেজ থেকে বহিষ্কৃত হন। তবে তিনি থেমে থাকেননি। পরে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতক হন। সুভাষ ছিলেন অত্যন্ত মেধাবী। তার পিতার ইচ্ছা ছিল তিনি আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দিন। সেই মতো তিনি বিলেত যান এবং পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন। কিন্তু তারপর এক বিস্ময়কর ঘটনা ঘটে। ব্রিটিশদের চাকরি ছেড়ে বিদ্রোহ। সুভাষ হঠাৎই সিদ্ধান্ত নেন তিনি আইসিএস করবেন না। সবাই অবাক, কেন? তিনি বললেন, আমি কিভাবে এমন একটি সরকারের চাকরি করব যারা আমার দেশের মানুষকে দাস বানিয়ে রেখেছে? এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেয়। তিনি ভারতে ফিরে আসেন, স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং হয়ে ওঠেন মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। কংগ্রেস থেকে বিদ্রোহ। গান্ধীজি ছিলেন অহিংসার পথের পথিক, কিন্তু সুভাষ বিশ্বাস করতেন শুধু প্রার্থনা আর সত্যাগ্রহের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। তাই তার সঙ্গে ধীরে ধীরে মতবিরোধ তৈরি হয়। 1939 সালে সুভাষ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির বিরোধিতার কারণে তিনি পদত্যাগ করেন। তিনি বুঝলেন এই পথে নয়, তাকে অন্য রাস্তা খুঁজতে হবে। আর সেই রাস্তা হল সশস্ত্র সংগ্রাম। আজাদ হিন্দ ফৌজের জন্ম। সুভাষচন্দ্র বসু গোপনে ভারত ত্যাগ করেন। নানা পথ পেরিয়ে তিনি জার্মানি ও পরে জাপানে পৌঁছান। সেখানে তিনি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠন করেন একটি স্বাধীন সেনাবাহিনী, আজাদ হিন্দ ফৌজ। তার কণ্ঠে গর্জে ওঠে সেই বিখ্যাত ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ভারতীয় সীমান্তে পৌঁছেও যায়। অনেক যুদ্ধ হয়, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ জেতা সম্ভব হয় না। তবে আজাদ হিন্দ ফৌজ মানুষের মনে যে দেশপ্রেমের আগুন লাগিয়ে দিয়েছিল তা আর কেউ নেভাতে পারেনি। এক রহস্যময় মৃত্যু। 1945 সালে জাপানের তাইহুকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। কিন্তু আজও অনেকে বিশ্বাস করেন নেতাজি মারা যাননি। তিনি গোপনে কোথাও ছিলেন, দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যু আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। নেতাজির আদর্শ। নেতাজি ছিলেন একজন আপোষহীন দেশপ্রেমিক। তিনি বলতেন, জাতিকে যদি রক্ষা করতে চাও আগে আত্মত্যাগ শিখতে হবে। স্বাধীনতা কভু ভিক্ষায় পাওয়া যায় না, তাকে ছিনিয়ে আনতে হয়। জয় হিন্দ এই ডাক আজও প্রত্যেক ভারতীয় হৃদয় অনুরণিত হয়। তিনি ছিলেন একাধারে আদর্শবাদী, বাস্তববাদী এবং বিপ্লবী। তিনি কেবল রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন এক অনন্য নেতা যিনি মানুষের মনে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। শেষ কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন একটি শিক্ষা যে যদি মন থেকে চাও তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি প্রমাণ করেছিলেন ভারতীয়রাও সাহসী, নেতৃত্ব দিতে সক্ষম এবং নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারে। আজ যখন আমরা স্বাধীন দেশে বসে স্বাধীনভাবে কথা বলি, চলাফেরা করি, ভোট দিই, তখন আমরা ভুলে যাই এর পিছনে একঘাত মানুষ তাদের জীবন দিয়ে গেছেন। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি নেই, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে দেশের প্রতিটি কোণে, প্রতিটি মননে। জয় হিন্দ।